তো মানে আদালতের রায়, সিদ্ধান্ত মানে আদালতের রায়। আদালত একটা রায় দিয়েছে নির্বাচন যে আপনার ভালো হয়নি, আওয়ামী লীগের আমলে কী নির্বাচন হতো তো আপনি এক নাগরিক আপনি নিজেও জানেন। সুতরাং এই রায় নিয়ে কোনো কথা নাই। এটা বাংলাদেশের যে কোনো লোক কেউ যদি আপনি বিচার অঙ্গনে যদি বলেন, যদি তিনিও যদি তার বিবেকের বিচারক তিনি যদি হতেন, তিনিও একই কথাই বলতেন। তো সেটা অন্য বিষয়। আর ইশরাক যেটা বলেছেন যে মানে পার্টি সিদ্ধান্ত তো নিশ্চয়ই, কারণ তিনি পার্টির মনোনীত প্রার্থী ছিলেন, সুতরাং পার্টির এক্ষেত্রে এই দায়িত্ব গ্রহণ করার বর্তাবে। আর এটা তো এখনো নিম্ন আদালতেরই রায়। এটা এখন সরকারের তরফ থেকে উচ্চ আদালতে যাওয়ার কোনো ব্যাপার আছে কিনা বা কি, এগুলো এখন পর্যন্ত নট ইয়েট ক্লিয়ারড। নির্বাচন কমিশন তো জানিয়েছে তারা আদালতের রায়ের পরে তারা, সেটা তো সেটা চট্টগ্রামে আমরা এই ধরনের এটা আপনার নির্বাচন কমিশন সেটা কমপ্লাই করারই কথা। তো এখন আপনার বিষয়টা দেখতে হবে যে এটা একটা প্রতীকী বিষয়। আমি যেটা মনে করি, আমার কাছে মনে হচ্ছে এটা সিম্বলিক যে আপনার নির্বাচনগুলো যে আপনার নির্বাচনই হয়নি, সোজা কথা, নির্বাচন আমাদের একটা তামাশা হয়েছিল, সে তামাশার নির্বাচনের ব্যাপারে এটা একটা প্রতীকী ভাবে আমরা বিবেচনা করতে পারি। এইটা মানে এই নয় যে আমি রায় পেলাম বা দায়িত্বে গেলাম, যেটা মানে কেউ কেউ মানে এভাবে বলবেন যে মানে 18 সালে যে নির্বাচনটা হয়েছে তো সেই নির্বাচনও তো নির্বাচন হয়নি। এটি তো সত্য কথা, সবাইকে বাইরে মানে ঘরের বাইরে বেরোতে দেয়নি, নির্বাচন হয়নি। তো সুতরাং একটা রিয়েল নির্বাচন হলে বা মানুষ ভোট দিতে পারলে কি হতো সেটা তো অন্য জিনিস। তাহলে কি 18 নির্বাচনে সব বিরোধী প্রার্থীদেরকে কি মানে জয়ী হয়েছে বলে কি আদালত ঘোষণা করবে? মানে মানে তর্কের স্বার্থে আপনি এই প্রশ্ন তুলতে পারেন, ঠিক আছে? তো কিন্তু এই ধরনের কিছু লেখালেখি হচ্ছে সেটা হওয়ার কোনো কারণ নাই। কারণ একটা বিতর্কিত মানে রাতের ভোটে নির্বাচন 18 সালে হওয়ার পরে 24 সালে আরেকটা আমিডামি নির্বাচন হয়েছে, অর্থাৎ ওই প্রসঙ্গটা আমিডামির মধ্য দিয়ে ওটা মানে ওটা কবরস্থ হয়ে গেছে। ওই মানে 18 এমপি সাহেবদের কারোর আবার এমপি পদের দায়িত্ব গ্রহণ করা অথবা আদালতের রায়। ইশরাকের ব্যাপারে এই আদালতের ঘোষণার সাথে মানে 18 নির্বাচনে যারা মানে তামাশা করছেন, মেলানোর চেষ্টা, এটার কোনো যৌক্তিক কোনো কারণে 18 এখন হচ্ছে 25, সুতরাং ওই সময়টাও নাই। এটা 23-এ ওই মেয়াদটা শেষ, তাই না? মাঝখানে আরেকটা 24-এ ডামি নির্বাচন হয়েছে, ওটা কোনো সম্ভাবনা নেই। ইশরাকের ব্যাপার যেটা আছে এটা ভেরি মাছ আপনার উইদিন টেনিওর, উইদিন পিরিয়ডের মধ্যে আছে। এই রায়টি আপনার আদালত দিয়েছেন, আদালতের রায়ের ব্যাপার তো আমার কোনো কথা নেই। তবে আমি এটি বলতে পারি যে এটা একটা, এই রায়টাকে আমি একটা প্রতীকী মূল্য আছে এটাকে মনে করি, যে নির্বাচনী ব্যবস্থাকে শেখ হাসিনা এবং তার প্রশাসন যেই জায়গায় নিয়ে গিয়েছিলেন, এই আদালতের রায়টি হচ্ছে নির্বাচনী অব্যবস্থা, জাল জালিয়াতির একটা ক্ষেত্র হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিত। আওয়ামী লীগ যেটা করছিল সেটা হলো ভোটবিহীন নির্বাচনের সংস্কৃতি তৈরি করছিল। সে ভয় পাইতো ভোটকে, নির্বাচনকে না। কিন্তু কারণ সে নির্বাচন চুরি করার অভিনব সব পদ্ধতি একের পর এক আবিষ্কার করে দুনিয়ারে তাক লাগাই দিছে। হ্যাঁ, আপনার 14-তে একরকম, 18-তে একরকম, হ্যাঁ, 24-এ তো ধরেন আপনার কি বলবো, তো মানে পৃথিবীর মনে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। হ্যাঁ, তো ফলে তার এই যে ভোট চুরির একেবারে এই আপনার আইনস্টানীয় প্রতিভা, এইটার কাছে কিন্তু আপনার ধরেন যে হার মানতে হবে যে কোনো লোককে। এই যে ভোট ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এখন ভোট নিয়ে যে এত কথা হচ্ছে, ভোট মানে কিন্তু সিল মারা না। আমরা ভোটকে দেখি আপনার কি মেলা, উৎসব, পার্বণ। ভোট একটা সিরিয়াস বিজনেস। ভোট হইল নাগরিকের সার্বভৌম অধিকার, যে সার্বভৌম এখতিয়ার বা সার্বভৌম ক্ষমতা প্রয়োগের একটা ইউনিট, একটা একক ক্ষমতা। এই সার্বভৌম ক্ষমতার সমষ্টি আকারে একটা ব্যক্তি পার্লামেন্টে যায়, আইন প্রণয়ন করে, এবং সেই আইন দেশ বা জনতার মানে যেটা হচ্ছে যে লোকটা 200 কোটি টাকা খরচ করবে এবং 2000 কোটি টাকা চুরি করবে, এই নিয়তেও কিন্তু সে হাজির হইতে পারে। হাজির হয়ে হুট করে একটা হুজুক তুলে আপনার নির্বাচনে জয়লাভ করে নিয়ে আসতে পারে। তো এই যে কালচারটা আমাদের তৈরি হয়েছে, ফলে ভোটটা যে নাগরিক অধিকার, ব্যক্তির সার্বভৌম ক্ষমতা প্রয়োগের হাতিয়ার আকারে আমরা ভোটটাকে প্রতিষ্ঠিত করতে পারিনি। এই জন্য নির্বাচনটাকে আমরা এই যে ছলে বলে কৌশলের মধ্যে আটকে রাখছি। এই জন্য আমাদের এমন একটা ভোটিং ব্যবস্থা লাগবে, এমন একটা এই যে ভোট প্রয়োগটা যে নাগরিকের একমাত্র সার্বভৌম ক্ষমতা, সেইটাকে ফিরাই আনতে হবে। এটা ইম্পর্টেন্ট। তো ডেফিনেটলি হ্যাঁ, ইশরাকের ব্যাপারে এটা বলার কিছু নাই। এইটা আমি পার্সোনালি খুশি হইতাম যদি প্রপার ইলেকশনের ব্যবস্থাগুলো দ্রুত হইতো। ইলেকশনের মধ্য দিয়ে আপনি এখন জাতীয় আপনি দেখেন ফ্যাসিবাদের মধ্যে ছিলেন দীর্ঘ সময়, তাই না? এখন আপনি গণতন্ত্রে ফিরতে চান, তো ভোট নিয়ে কথা বলতে হবে কেন? আপনি ভোট ছাড়া ফিরবেন কেমনে? আপনি বলেন তাহলে যে এই ফর্মুলা আছে। এবং এই অভ্যুত্থান তো আমরা বলছি, এই অভ্যুত্থানের পরে যে একটা পার্টি গঠন হইল কেন? কারণ এই অভ্যুত্থান ইটসেলফ রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করে নাই।
এইখানে যে লোকটা ইভেন জামাত যে অর্থে আওয়ামী বিরোধী, বিএনপি কি সে অর্থে আওয়ামী বিরোধী বা আওয়ামী বিরোধী হয়ে অভ্যুত্থানে অংশগ্রহণ করলাম, কিন্তু এই আওয়ামী বিরোধিতার যে তারতম্য সেইটার তো একটা রাজনৈতিক ফিলোসফি বা আইডিওলজি আছে, সেটা তো রিজলভ হয়ে যায়নি। এই জন্য আপনার রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। এই জন্য অভ্যুত্থানকে যারা রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়ে গেছে ধরে নিয়ে ইলেকশন দরকার নাই, সংস্কার আগে দরকার, এইটা কিন্তু হাসিনার মডেল। হাসিনা কিন্তু এটাই বলছিল, উন্নয়নই গণতন্ত্র, নির্বাচন বড় কিছু না। তো ফলে আমি এই জন্য আমরা বলতেছি আওয়ামীময় যে একটা অবস্থা, আমাদের আওয়ামী লীগের কারণে এখানে দেশের কোনো রাজনীতিরই বিকাশ হয়নি। আপনি আওয়ামী লীগ হইলে তার হবে না, আপনি আওয়ামী মডেল থেকে বের হন, আপনি ডক্টর ইউনূস সরকার হন আর কুতুব আলী সরকার হন, আপনি যাই হন, আওয়ামী লীগ মডেল থেকে বের হন আপনি। হ্যাঁ, মামলা হয়েছে ট্রাইব্যুনালে, মামলা হওয়ার পর কি কি করে আসলে আদালত সিদ্ধান্ত নিয়েছে যে জনাব ইশরাক জিতেছে? অনিবার্যভাবে সেখানে কারচুপি হয়েছে, ওগুলো ভোট হয় নাই, কোনো সন্দেহ নাই, কিন্তু আদালতে একটা ডিউ প্রসেস আছে, এই প্রসেসটা কি আমাদের কাছে ভিজিবল হয়েছে? আমার কাছে হয়নি। আসলে আমি এই প্রশ্নটা করতে চাই। ভোট পুনর্গণনা হয়েছে, তদন্ত চাওয়া হয়েছে, তদন্তের রিপোর্ট দেওয়া হয়েছে যে কোনখানে কিভাবে কিভাবে ভোট চুরি হয়েছে। আদালত তো দিনের শেষে আসলে তার সামনে উত্থাপিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। আমার একটা আশঙ্কার জায়গায় একটু সরাসরি বলে ফেলি আজকে, আদালত অঙ্গনে পপুলিজম যাতে না হয়। আমি বলছি না এটা হয়েছে, আমি না জেনেই বলছি, কিন্তু আমার সামনে ভিজিবল হয়নি। যদি এরকম কিছু হয়ে থাকে যে কিছু পপুলার সিদ্ধান্ত দিলাম যেটা মানুষ ওয়েলকাম করছে, এটাও কিন্তু সঠিক হবে না। এই জায়গায় সেটা কিন্তু হচ্ছে না, সেই জায়গার ব্যাপারে আমাদের রাইট। কিন্তু আমি আবার এটাকে উৎসব হিসাবে দেখার মধ্যে সমস্যা দেখি না। সমস্যা কেন দেখি না? এই যে আমরা সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে পারি একটা জেনুইন ভোটে, আমি যে আমার পছন্দসই শাসক নির্বাচন করতে পারি, এটা একটা উৎসবের ব্যাপার। বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে যেখানে গণতন্ত্র বিকশিত হয় নাই, আমরা ওই দিন অন্তত ওই ক্ষমতাটা দেখতে পাই, এবং ওই একদিনের ক্ষমতায় কিন্তু বিরাট প্রভাব ফেলে। একটা নির্বাচন যদি রেগুলারলি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, দেশ পাল্টে যায়। আর টাকা খরচ করলে নির্বাচন হয়ে যায়, আমার কাছে এটা সঠিক মনে হয় না। আমি একটা উদাহরণ দিই। আওয়ামী লীগ অকল্পনীয় পরিমাণ টাকা খরচ করতে পারতো না 14, 18, 24-এ। আমরা 18 নির্বাচনের কথা ধরি, বিএনপি আসলো, তো বিএনপি এসে তারা বেসুমার টাকা খরচ করে ফেয়ার ইলেকশন দিয়ে তো জিতে যেতে পারত। তাদের মানে বিএনপি নির্বাচনে যে পরিমাণ খরচ করতে পারতো তার প্রার্থীরা, তার অকল্পনীয় গুণ, 10 গুণ, 20 গুণ, 30 গুণ খরচ করতে পারতো একজন আওয়ামী লীগের প্রার্থী। ওরা কি জিততো? আওয়ামী লীগ কি কনফিডেন্ট ছিল বেসুমার টাকা খরচ করে জিততে পারবো? ছিল না। এটা ওরা এটাও ভাবে নাই যে ঠিক আছে আমি চুরি করবো, আমি দিনেও চুরি করতে পারবো না। মানুষ এইরকম হয়ে আছে আমাকে বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, এই জন্য রাতেই সিল মেরে ফেলছে। শেখ হাসিনার কাছে আপনার আমার চাইতে কিন্তু খবর বেশি থাকে। উনি দেখেন 14টা জরিপ করায় দেখছে। আমি পরে একটা পত্রিকায় একটা নিউজ দেখলাম, যারা ক্লেম করছে, একটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট তাদের হাতে আছে, সর্বোচ্চ 22টা সিট পাবে 18 সালের নির্বাচনে। দ্যাট ওয়াজ দ্য রিপোর্ট। বেসুমার টাকা খরচ করলেই হয় না। আমাদের কিন্তু জনগণের কালেকটিভ উইজডমকে আমরা খাটো করি। আমি করি না, কিন্তু বাংলাদেশের মানুষ সঠিক ভোটটা দিতে পারে, দেয়। এটা আওয়ামী লীগ জানতো। সেজন্য ইয়াস, আমি এটার সাথে একমত যে প্রচুর টাকাওয়ালা মানুষ অনেক ক্ষেত্রেই নির্বাচনের ফলাফলকে মোটা দাগে 2-4টা জায়গায় ম্যানিপুলেট করতে পারে, কিন্তু ট্রেন্ড যেটা, মানুষ যেখানে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার সে কিন্তু নেয়। সুতরাং আমি এই জিনিসটা একটু বলতে চাই। আর এটা আমি একমত যে কোর্টের রায়ের মাধ্যম ছাড়া আসলে এটা সঠিক ভোটে, মানে সরাসরি ভোটে হলেই। ভোট যে একটা উৎসবের বিষয় ছিল, যেটা গত 15-16 বছরে হারিয়ে গেল। এখানে দুইটা বিষয়, একটা উৎসবের ক্ষেত্রে যেটা বলবো যে উৎসব মুখর এখানে যেটা হয়, আসলে উৎসব মুখর করে একটু হালকা করা হয়। আমি পুরোটা সাথে একমত না, কিন্তু কিছুটা মানে হালকা করে দেখা যায়। আমি ভোট দিব, যাকে খুশি তাকে দিব, এইটা দ্বারা তার যেভাবে ক্লেম করা হয় অধিকারকে, কিন্তু একই সাথে আবার একটা জোয়ারের মধ্যে দিয়ে ভোট দিয়ে দেওয়া হয় যে এই জিতছে। মিডিয়ার মাধ্যমে একটা হাইপ তোলা হয়, অমুক ভাই জিতে যাচ্ছে, একটা ট্রেন্ড তৈরি করে হচ্ছে বাকি ভোটারদের উপর একটা প্রভাব বিস্তার করা হয়। যে আদিব, 1 সেকেন্ড আমি একটা কথা বলি। একটা দায়িত্বশীল পদে আমি আছি, পার্টির ভাইস চেয়ারম্যান। একটা নতুন দল হয়েছে, আমি তো তাদের দলের উত্থান এবং তাদের দলের আবির্ভাবকে আমরা ওয়েলকাম করেছি। সুতরাং তাদের সমালোচনা করাটা আমার জন্য একটু খুব ডেলিকেট, ডিফিকাল্ট। কারণটা হচ্ছে যে আমার একসময় একটা আক্ষেপ ছিল যে আমাদের পরে কি আর ছাত্র রাজনীতি ডেভেলপ করবে না, আমাদের দিয়ে মনে হচ্ছিল যে একটা কি বলে রাজনীতি বিমুখ একটা প্রজন্ম ডেভেলপ করছে। তো
এই ধারণাটা আমাদের ভাঙলো যখন আমাদের ছেলেরা সত্যি সত্যি মানে মাঠে নেমেছে, মানে বুক চিতিয়ে দাঁড়িয়েছে, মানে স্বৈর শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে চিন্তা। আসাম স্টুডেন্টস ইউনিয়নের বিখ্যাত মানে মানে লেজেন্ডারি ছাত্রনেতা, কোনোদিন চোখে দেখি নেই, কিন্তু এই সেটা আমার পার্টির অর্গানাইজেশন ট্যুরের কারণে মানুষ জিজ্ঞেস না করার আগে আমার দলীয় কর্মীদের কাছে আমি অ্যাকাউন্টেবল, আমি জিজ্ঞেস, ভাইরে দিস ইজ নট মাইন, এটা আমার না, এটা আমার না, এই গাড়িটা আমার না, আই ডোন্ট ওন ইট, এই গাড়িটা আমার আত্মীয়, আমার ভাগিনার গাড়ি, মানে সে আমাকে এটা মানে ব্যবহার করার জন্য এই ট্যুরে আসবো সেই জন্য আমি নিয়েছি, ইভেন ড্রাইভারটা আমার না, ইত্যাদি। নিজের কাছে নিজেকে জবাবদিহি করার মতন অবস্থায় থাকতে হবে। এই যে আমাদের ছেলেদের মধ্যে যারা ফোর ফ্রন্টে ছিল তাদের কথা বলবো না, পোশাক আশাকে, বেশভূষায়, দামি মোবাইল হাতে, দামি ঘড়ি, দামি কাপড় চোপড়, ইয়েস দেয়ার লট অফ পিপল, তারা এগুলো দেওয়ার জন্য ব্যস্ত থাকবে। এই বসুন্ধরা, অমুক ধরা, তমুক ধরা, দুর্বৃত্ত, ট্রিবৃত্ত, ভূমিদস্যু প্রচুর লোক থাকবে। দে ওয়ান্ট টু প্রোভাইড অল দিস অ্যামিনিটিস, অল দোজ কমফোর্টস, এগুলো দিতে রাজি হবে তারা। কিন্তু হোয়েন ইউ আর টকিং অ্যাবাউট নতুন রাজনৈতিক বন্দোবস্ত, পাবলিক যখন এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে যদি দেখে সেই পুরনো জিনিস, যেই সমালোচনাটা আমি আওয়ামী লীগের বেলায় করি বা অন্য দলের বেলায় করা হয়, একই খাতে যখন আমি পড়ে যাব, তখন আমাকে কি বলবে? আমি যে কথাগুলো আজকে বলছি সেই কথাগুলোর বিপরীতে যখন আমার মানে পারিবারিক জীবন ব্যবস্থা, আমার ব্যক্তিগত জীবন ব্যবস্থা যদি হয়, জীবন আচরণ যদি হয়, মানুষ বলবে না কথা তো ভালোই বলতেন কিন্তু কাম তো বদলাই ফেলাইছেন। তো পিপুল আর নট টেকিং দিস থিংস। মনে রাখতে হবে শেষ বিচারে জনগণ সবচেয়ে বড় বিচারক। পিপুল এগুলো প্রত্যেকটা জিনিস দেখছে। আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবেন 135টা গাড়ি নিয়ে, বহর নিয়ে, খোলাসা আপনি কেন? আমি যেটা বড় দল করি, আমি তো আমার এলাকায় গেলে একটা গাড়ি বেশি, 2টা গাড়ি না, সামনে মোটরসাইকেল অ্যালাউ করেন। আই ডোন্ট, আমি তো লাইভে বলতেছি, আমার এলাকায় কখনো গেলে সামনে হোন্ডা থাকলে আমি গাড়ি বন্ধ করে দিই, বলি ওই সামনে হোন্ডা যা আছে সব সরাও, নাহলে আমি যাবো না, আমি হেঁটে যাবো। আমি ফোর্স করি তাদেরকে। তো কথা ঘটেছে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন, কিন্তু জনগণ তাদের কাছে এই 7 মাসের নতুন রাজনৈতিক বন্দোবস্ত অথবা দল গঠন হওয়ার পর নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্তের কোনো প্রতিশ্রুতি এখন পর্যন্ত জনগণ দেখেনি, যে হোয়াট কাইন্ড অফ নিউ পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট দে ওয়ান্ট টু প্রোভাইড, দে ওয়ান্ট টু ডেলিভার, এটা মানুষ শোনে নাই। শোনার আগেই যে তাদের যে পরিবর্তনগুলো দেখছে, হ্যাঁ, হেলিকপ্টার করে যাওয়া, গতকালকে ইউনোর সাথে মধ্যে রেখে জোয়ার তুলে দিয়ে, হ্যাঁ, আপনার কোনো রকম কোনোভাবে ভোট, দেখেন এই যে উৎসবমুখর ইলেকশনে কিন্তু আওয়ামী লীগ সবচেয়ে ফার্স্ট ছিল, হ্যাঁ, সমস্ত শিল্পী তথাকথিত তারকা ভাড়া করে এনে ভোটারবিহীন নির্বাচনকে সে উৎসব কিন্তু ঠিকই করে ছাড়ছে। তো ফলে আমি বলতেছি, আমি আমেরিকার নির্বাচনে ছিলাম, অন্যান্য দেশের নির্বাচনে আমি দেখেছি। তো ডেফিনেটলি বাংলাদেশ আমেরিকা বা অন্য দেশের মতো একই কাতারে মাপা যাবে না, কিন্তু 54 বছর পরে আমরা তো একটা এমন নাগরিক ভিত্তিক রাষ্ট্র দেখতে চাই যে ভোট যে একটা সিরিয়াস সিক্রেট ব্যাপার। হ্যাঁ, আপনি আমেরিকাতে ভোটের ব্যাপারে একটা মানুষকে কথা বলতে বলেন, হ্যাঁ, সাংবাদিকদের কথা বলবেন না, তারা বলে যেটা আমার ব্যাপার। ভোট দেওয়া হয়ে গেছে, আমি বুথ ভিজিট করার পরে আসলাম বের হয়ে, আল জাজিরার একজন সাংবাদিক ছিলেন, উনি জিজ্ঞেস করলেন ভোটারকে, বলে হু আর ইউ, তুমি কে জিজ্ঞেস কর, আমি কাকে ভোট দিছি বা কি আমার বিবেচনা, ইটস মাই বিজনেস। হ্যাঁ, তো ভোটের এই যে সিক্রেসিটা রক্ষা করাটা, এবং এটা আমানতের মতো আমরা বলি না, এবং এটা প্রয়োগ করার মধ্য দিয়ে এই যে সার্বভৌম ক্ষমতাটাকে, এইটার যে মর্যাদা, এইটাকে আপহোল্ড করার ভিত্তিতে আপনি একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রে উন্নীত হবেন। সেই জন্য আমি বলতেছি, এখানে যখন এরকম কৃত্রিম আপনার এই জনজাগরণ তৈরি করা হয়, কৃত্রিম হুজুগ তৈরি করা হয়, নির্বাচনিক স্বৈরতন্ত্র কায়েম হইতে পারে। ফলে আপনি ভোট ঠিকই করতেছেন, নির্বাচন ঠিকই করতেছেন, কিন্তু এটার যে এসেন্স সেটা কলাপস করতেছে। দ্যাটস হোয়াই আমি এই কথাটা বলছিলাম, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথাটা খুব শুনতে সুন্দর। দেখেন, আবারও আমি যে কথাটা বলি, আওয়ামী লীগ মডেলের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আগের কথাটাও, আওয়ামী লীগ আর বংশের বাতি জানানোর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো আপনার ক্ষমতা তো দরকার নেই, আপনার যদি রাজনীতিটা থাকে, টুডে অর টুমোরো আপনি ক্ষমতা যেতে পারবেন। তো আপনি এখনই ক্ষমতার শালী দেখানোর আপনি এবং লজিক দিচ্ছেন কি ওই সমস্ত কি, হ্যাঁ, আজকে যদি ধরেন আমি আমার এলাকায় যে ধরেন আমি নির্বাচন করতে চাই বা আমি জনপ্রতিনিধি হতে চাই, আমি এখন যেভাবে আছি এইভাবে ধরেন রিক্সা দিয়ে যে যদি আমার এলাকায় নামি, 2টা লোকও আসবে না। মোরালিটি খুব উন্নত না, যে কারণে আমরা নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্রে এখনো যেতে পারিনি। হ্যাঁ, এখন একটা ট্রাইবাল পলিটিক্সে আমরা আটকে আছি, এবং এই ট্রাইবাল পলিটিক্সটাই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, হাবিজাবির নামে আপনার উপর চাপাই দিছে। তো যাই হোক, এখন আপনি নতুন রাজনীতি বন্দোবস্তের কথা বলতেছেন, তাহলে আপনার রাজনীতিটা কই? যেটা দিয়ে আপনি ক্ষমতার দিকে যাবেন
আপনি জনগণকে তো এম্পাওয়ার করবেন, এই জন্য আপনি ক্ষমতাটাকে দেখতেছেন ফ্রম দ্য টপ, যেটা রং। আপনার সংবাদ সম্মেলন তো আপনার রাজনীতি না। আমি মনে করি এই 71 সালে জিয়া রহমান যে ভূমিকা রাখছেন সেইটা না রাখলে কি দেশ স্বাধীন হইতো না? আমার মনে হয়ে যেত, কারণ এটা জনযুদ্ধ, সবাই ঝাঁপাই পড়ছিল। কিন্তু 75-এর পরে যে অবস্থাটা ছিল, ওই সময় যদি উনি ভূমিকাটা না রাখতো, কপালে শনি ছিল এই জাতির। সেটা আরও ক্রুশিয়াল যদি আমি আমাদের জাতি গঠনের মানে কনটেক্সটে চিন্তা করি। তো আপনি এখন প্রায় সিমিলার একটা অবস্থার মধ্যে আছেন, কারণ প্রায় বিপ্লব স্কেলের একটা অভ্যুত্থান আপনি করছেন। তো সেই অভ্যুত্থানের পরে একটু ক্যাওয়াটিক কন্ডিশন থাকবে, স্বাভাবিক, কিন্তু আপনার তো একটা রাজনীতি লাগবে। সেই রাজনীতি মানে হলো দল না শুধু, সেই রাজনীতি হলো ফ্রম দ্য বটম। এখানে মানুষের তো কোনো মর্যাদা নাই এই দেশে। এদেশে মর্যাদাটা কি, আওয়ামী মডেলটা কি, এটা আপনার বুঝতে হবে। এটা হলো আপনার দল ক্ষমতায় যাবে, আপনার দলটা দেশের মালিক হবে। কিন্তু আমি তো চাই এমন একটা রাজনীতির কথা বলতেছি, নাগরিক ভিত্তিক রাজনীতি বলতে আমি ধরেন একটা দল করি, এই দল কোনোদিনও ক্ষমতা যাবে না, কিন্তু আমার নাগরিক অধিকারের 1 পয়সার ক্ষতি হবে না। রাষ্ট্র আমার কাছে অ্যাকাউন্টেবল থাকবে। আমার যে রাজনৈতিক বিশ্বাস বা ইডিওলজি, সেই দল জীবনে কোনোদিন ক্ষমতায় যেতে না পারে, কোনো সমস্যা নেই, কিন্তু রাষ্ট্র আমার কাছে অ্যাকাউন্টেবল থাকবে। এখন কি হয় করে, রাষ্ট্রের মালিক সে, রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকবে মানুষের, দলের না। এবং 5 তারিখের অভ্যুত্থানের পরে রাজনীতিটা কি হবে? রাজনীতির হবে যে পুষ্করিণীর মাছের মতো, রাজনীতি থাকবে নিচে, জনগণ থাকবে পানির মতো উপরে। জনগণ হলো সার্বভৌম ক্ষমতার যেটা বলি না, জনগণকে প্রাধান্য দিয়ে আমি গুরুত্বপূর্ণ, আপনি ভিআইপি গুরুত্বপূর্ণ না। আমি সাধারণ মানুষ তুলছি যে বাচ্চাদের জীবন দিতে হইতো, তো এটা তো ধরেন খুবই আপসেটিং। আপনি তো মানুষের জীবন বিকশিত হওয়ার সুযোগ দিলেন না। দেখেন একটা সমাজে, একটা দেশের সেইটার স্বাস্থ্যটা কেমন আপনি বুঝবেন কীভাবে? বুঝবেন সেই সমাজ শিশু এবং নারীদের প্রতি কেমন। আমাদের এই সমাজটা শিশু এবং নারীদের প্রতি সর্বোচ্চ লেভেলের ব্রুটাল। এখানে মানুষ বিকশিত হবে কীভাবে? এখানে সবই, এখানে তো রাজনীতির কোনো বিকাশ নেই, এখানে দলদারির বিকশিত হয়েছে। রাজনীতিটা হলো আপনার এথিক্যাল মোরাল স্ট্যান্ডার্ড, হ্যাঁ, যেটা আপনি এভরিডে লাইফে প্র্যাকটিস করেন। এই জন্য একদিনের ভোটের ব্যাপার না। আমি প্রত্যেক দিন আমার নাগরিক অধিকারটা প্রয়োগ করতে চাই, রাষ্ট্রকে আমি প্রতিনিয়ত আমার কাছে অ্যাকাউন্টেবল রাখতে চাই। একদিনের ক্ষমতার ওই দিন তো ভাই আর কত, 54 বছর তো হইলো, তাই না? তো সেই জন্য আমার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যারা বলতেছে, আমি মনে করি প্রক্রিয়াটা হইতে হবে ফ্রম দ্য বটম, নট ফ্রম দ্য টপ। আপনি জিয়া রহমানের মডেলের কথা বারবার বল, জিয়া রহমান তো বিএনপির পৈতৃক সম্পত্তি না, সে তো দেখাইছে কীভাবে একটা দল গঠন করতে হয়, এবং একটা মিলিটারি অফিসার যার রাজনীতির কোনো উচ্চাকাঙ্ক্ষা গঠন করে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আসছে। এইবার তাকে কারেক্ট করার দায়িত্বটা হলো আমার পুরা পলিটিক্যাল কালচারের। ফলে এই জন্য আমি মনে করি যে আমাদের যেটা দরকার, আমাদের সমস্যাটা কোথায় হয়েছে, আমরা আগেই রাষ্ট্র নিয়ে চিন্তা করি। আমাদের রাষ্ট্র ঠিক হবে পরে, আগে সমাজ ঠিক করতে হবে। তো সমাজে যদি আপনি একটা পলিটিক্যাল কালচার এরকম ডেভেলপ করতে পারেন, এবং 5 তারিখের অভ্যুত্থানের পরে 100% বিরোধীদের রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে। এখন আমরা আগে ছিলাম 2 পার্টিজান স্টেট, এখন আমরা একটা মাল্টি পার্টিজান স্টেটের কালচারে প্রবেশ করছি। ওই যে জিয়া রহমানের কথা বারবার মনে পড়ে, হ্যাঁ। ফলে মাল্টি কালচারাল স্টেজে আপনি কি করবেন? আপনি পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি করার জন্য আপনি আপনার কলিগকে সহযোগিতা করবেন। তো এইরকম একটা অ্যাটমসফিয়ারে আমরা পলিটিক্সটা দেখতে চাই। সেখানে আপনি কে কত খারাপ, হ্যাঁ, কার গাড়ি ম্যাটার করে না। 53 বা 54 বছর পরও আমরা যদি ট্রাইবাল সোসাইটি থেকে যাই, আমরা সেখানে খুবই উন্নত গণতান্ত্রিক দেশের আলাপ করে লাভ নেই। আমি উদাহরণ দিই, নেপাল ভুটান রিপাবলিক হয়েছে আমাদের কত পরে, কাগজে কলমে, তাই তো? এই দিন হয়েছে। ওরা এখন পর্যন্ত গণতন্ত্রটা, ভোটটা অন্তত চর্চা করতে পেরেছে। একদিনের বাদশা কি আমরা কন্টিনিউয়াসলি হইতে পারছি? যদি 54 বছর আমরা ওই চর্চা করতাম এবং দেখতাম আমরা ফেল করেছি, তারপর আমরা বলতাম যে শুধু এটা দিয়ে হবে না, শুধু এটা দিয়ে হবে না, এটা আমি মনে করি। কিন্তু আমি বলছি আমরা কি পেরেছি? আমরা কয়বার আসলে হোল হার্টেডলি ভোট দিয়ে আমরা একদিনের জন্য রাজা হয়ে আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পেরেছি? পারিনি। যে অপশাসনের মাধ্যমে এটা ট্রাইবাল সোসাইটি বানায় ফেলছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা কোন কথাগুলো আগে বলবো, কোন ধাপটায় পরে যাব, নাকি আমার যাবতীয় সবকিছু এখনই চাই? যেমন বিপ্লব বলে কিছু লোকজন সব রকম এক্সপেকটেশন এখনই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশকে ধরে বেঁধে কনস্টিটিউশনের এই করে ফেলতে হবে, আইনের ওই করে ফেলতে হবে, ওইটার ওই করে ফেলতে হবে। এটা করতে গিয়ে যেটা দাঁড়ালো, আমরা কিছুই আর করতে পারিনি। সো আমার কাছে মনে হয় যে এটা হায়ারার্কিয়াল হওয়া দরকার, যে ধাপে ধাপে আমরা কিছু ভোট, 2টা 3টা 4টা ভোট আমাদের যাক, আমরা ভোটটাই দিতে পারি। এটা নিয়ে যথেষ্টের বেশি গবেষণা আছে। শুধু একটা ফ্রি অ্যাকসেপ্টেবল ইলেকশন যদি করা যায়, প্রচুর এম্পিরিক্যাল এভিডেন্স আছে যে একটা দেশের আসলে পরিস্থিতি পাল্টে যায়। কারণ কি, যখন আপনি ভোটটা ঠিকঠাক মতো করেন, মানে পলিটিক্যাল পার্টিগুলো ডেসপাইট অল দ্য ক্রিটিসিজমস, ও যদি 5 বছর পর মনে করে তাকে ভোট ফেস করতে হবে, তখন আদার পলিটিক্সের চাপ, জনগণের চাপ, আওয়ামী লীগ তার তথাকথিত সিভিল সোসাইটি, তার তথাকথিত যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তার যে কালচারাল হেজিমনি যারা তৈরি করতো, তাদেরকে আর পাত্তা দিত না। কারণ শেখ হাসিনা জানে 18-র পর বিশেষ করে ওগুলোর মানুষ খায় নাই।
সে জাস্ট ব্রুটাল ফোর্স অ্যাপ্লাই করে টিকেছিল এবং একটা মাফিয়া রেজিম হয়ে উঠেছিল সেই সময়। সুতরাং ওইসব বয়ানের রাজনীতি আসলে আর ওই জায়গায় মানুষ বাই করেনি। এখন এখানে যখন আমরা আজকে শেখ হাসিনা তাড়াতে পারলাম, এই মুহূর্তে আমি মনে করি ধাপে ধাপে ওঠা দরকার, ধাপে ধাপে ওঠা দরকার। সেটা হচ্ছে আমরা একটা যে নির্বাচনে ম্যানিপুলেশন হবে, টাকা খরচের শোডাউন হবে, সবই হোক, কিন্তু এই নির্বাচনটা হোক ফর গডস সেক, কারণ আমরা বহুদিন একটা ওই রকম নির্বাচন দেখিনি। এর আগে পরে অনিয়ম হবে, কিন্তু নির্বাচনে ভোটিং ডে যেটা আছে, পোলিং ডে যেটা আছে, সেদিন মানুষ তার ইচ্ছা মতো যে কাউকে ভোটটা দিতে পারবে। এই ঘটনাটা ঘটুক, তারপর আমরা কাছে মনে হয় রিপন ভাই নিজেও জানেন কিনা যে তার দলেরই পেশাজীবীর সর্বোচ্চ নেতৃত্ব 5ই আগস্টের পরের দিন বা 2 দিন পরে গিয়ে সেই গ্রুপের কনসালটেন্ট হয়েছে, মিডিয়া কনসালটেন্ট। তাহলে যেখানে কালের কণ্ঠ এখন সবচেয়ে বেশি ভূমিকা নিচ্ছে বিএনপির জন্য, কালবেলার মালিক আমরা সারা জীবন জানছি যে ইন্ডিয়ান এজেন্ডা কিংবা নানা কারণে ভূমিকা রাখছে, এখন কালের বেলার মালিক হচ্ছেন বিএনপির চেয়ারপারসন সাবেক উপদেষ্টা, তিনি হচ্ছে টেক ওভার করছেন কালবেলা। এবং আমরা বিশেষ করে আমি যেহেতু আগে গণমাধ্যম কর্মী ছিলাম, আমি প্রায় 8 বছর মিডিয়ায় কাজ করেছি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে, ফলে আমি জানি যে একেবারে মালিক ধরে ধরে কিভাবে হচ্ছে শিফট হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানগুলা। তাহলে উনি যেভাবে বলছেন যে বসুন্ধরা গ্রুপ, আলো গ্রুপগুলা টাকা দিবে, কিন্তু এইটা অনেকেই আমি দেখছি আরো কয়েকজন সিনিয়র বলছে, তারপরে গিয়ে হচ্ছে সেটার মিডিয়া কনসালটেন্ট হওয়া লক্ষাধিক টাকার বেতনের বিনিময়। তাহলে স্টেট মিডিয়া গ্রুপ কি একদিন পরে ভালো হয়ে গেছে? তাহলে সেই জায়গায় তো তাকে তো দল থেকে তো কোনো ব্যবস্থা করে না। তাহলে আপনি সেই দলের মানে আপনারটা প্রমাণিত, আরেকটা হচ্ছে রেটরিক, কয়েকজন বলতেছে যে গ্রুপরা দিছে। আপনি দেখেন একটা দলের আহ্বায়ক যিনি সদ্য তথ্য উপদেষ্টা দায়িত্ব থেকে সরে আসছেন, তার নামে কিন্তু নিউজ করতে কোনো ধরনের সেন্সরে পড়তে হচ্ছে না। দেশ টিভিতে স্পষ্ট নিউজ করছে ওপেনলি জনগণের সামনে। কারণ রাজনৈতিক দলের আমার কাছে মনে হয়, এটা আমি জানি না এটা কিভাবে হবে, যে দলের নেতৃত্ব নির্বাচনে জনগণেরও একটা মতামত দেওয়ার সুযোগ থাকা উচিত ভবিষ্যতে। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। মানে একটা দলের নেতৃত্ব তো সাধারণত দলের নেতাকর্মীরাই করে, কিন্তু সাধারণ জনগণের একটা পার্সেন্টেজ আকারে করা তরুণদেরকে একটা প্রশ্নের মুখের জায়গা থেকে। আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন নতুন বন্দোবস্তের যে জায়গাটি বলেন, যে আমাদের এখানে তো এই জিনিসটা এস্টাবলিশড হয়েছে বাংলাদেশে, যে ব্যক্তি পূজা কেন্দ্রিক, ব্যক্তিকে মহান করে কাল্ট করে তাকে সকল ক্ষমতার উৎস করে সকল কিছু মানে তার সামনে বাকি সব কিছু হচ্ছে উন্মানুষ করে ফেলা, ক্ষমতা কেন্দ্রীভূত করে, সেই জায়গাটা তো আপনার নতুন পাচ্ছেন। আমাদের এখানে দল প্রতিষ্ঠা হওয়ার পর এখন পর্যন্ত ব্যক্তিকেন্দ্রিক সাধারণত স্লোগান হয় না। আপনি যত প্রোগ্রাম আছে, যত জাতীয় দিবস আছে, এই এক ব্যক্তির নামে স্লোগান হচ্ছে। মানে ওই ক্ষেত্রে হচ্ছে ধরেন এক নাম, এদিকেও এক নাম। আপনি যদি ধরেন সাভার স্মৃতিসৌধে 26শে মার্চে ফুল দিতে যাবেন, বিজয় দিবসে ফুল দিতে যাবেন, কিন্তু আপনি স্লোগান শুনে বুঝবেন না যে আপনি বিজয় দিবসে আসছেন নাকি কোনো দলীয় প্রোগ্রামে আসছেন। তো ফলে এই জায়গার থেকে কালেকটিভ লিডারশিপ, মানে আমাদের যে অ্যাপ্রোচটা যে কালেকটিভ লিডারশিপ, এবং এখানে এক ব্যক্তি সকল ক্ষমতা কেন্দ্রিক হবে না, সেই জায়গাটা নতুন দেখতেছে। এবং সেটা আমাদের এখানে তাকে কোশ্চেনও মুখোমুখি করা হচ্ছে, অর্থাৎ সমন্বিতভাবে নেতৃত্ব জায়গায় এক ব্যক্তি সকল বলবে কিছুটা অস্বস্তিতে রাশিয়া, এগুলো জিও পলিটিক্সে তো প্রতিদিন থাকবেই। সেখানে অস্বস্তি এবং স্বস্তি, আমি একটা রাষ্ট্র, আমার নিজের এন্টিটিকে তো আমি সবচেয়ে বেশি প্রাধান্য দেবো। তো এইটা প্রাধান্য দিতে আমি কি কাউকে স্বস্তির জন্য আমি আমার ভিজিট করব, না আমার নিজের স্বস্তির জন্য ভিজিট করব? প্রথমত হচ্ছে যে আমার ইয়েটা কি, আমার লক্ষ্যটা কি? আমার লক্ষ্য হচ্ছে আমার রাষ্ট্রের সমৃদ্ধি, আমার রাষ্ট্রের নিরাপত্তা, আমার রাষ্ট্রের বিকাশ, আমার রাষ্ট্রের মর্যাদা। এটা করার জন্য যা করার দরকার আমি তাই করব। কিন্তু চীন সফরের আগে প্রেস সচিবকে বলতে হলো যে তিনি আগে ভারতে যেতে চেয়েছিলেন হিন্দুকে। আমি সেটা জানি উনি কেন বলেছেন, আমি তো সরকারের কথা, প্রেস সচিব তো প্রেস সচিবই, তাই না? আমি তো তাকে পার্ট অফ দ্য গভর্নমেন্ট মনে করি না। আমি মনে করি যে যেটা প্রধান উপদেষ্টার জন্য যেটা সঙ্গত হয়েছে, যেটা উনি প্রায়োরিটিতে যেটা বিবেচনা করেছেন, সেটি এমন তো না যে যেমন হাসিনাকে আগে চীনে যে বলে আসতে কীভাবে দেশ চালাবো, কীভাবে কি করব। তা এই গভর্নমেন্ট তা কেন করবে, বা এই গভর্নমেন্টকে চীনে যেই বা কেন বলতে হবে যে আমি কেমনে চালাবো? আমার রাষ্ট্রের প্রত্যেকটা দেশের সাথে আমার একটা মিউচুয়াল চমৎকার সম্পর্ক আজকে ছিল না, সেটা সেই 75 সাল থেকেই চীনের সাথে আমাদের সম্পর্ক। এবং আমরা এই বছর আমরা চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 50 বছর আমরা পালন করব। সুতরাং আমাদের হেড অফ দ্য গভর্নমেন্টের এই ভিজিটটাকে আমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করি।
এই 50 বছরের দুই দেশে তো সুতরাং সেখানে আমি তাদের তরফে বাংলাদেশের প্রতি তাদের অনেক আগ্রহ দেখেছি এবং ভেরি ইন্টারেস্টিং। আমি মানে ওদেরকে মানে আমার নিজের সফরসঙ্গীদেরকে বলতাম যদি আমরা যদি চীনা সাইনবোর্ডগুলো যদি না দেখতাম, যদি সব সাইনবোর্ডগুলো যদি ইংরেজিতে থাকতো এবং হঠাৎ করে আমাদেরকে ওইখানে নামানো হলো, তাহলে আমার পক্ষে খুব ডিফিকাল্ট ছিল বোঝা যে এটা কি চীন না এটা কোনো ইউরোপীয় দেশ অথবা আমেরিকা। এত ডেভেলপ তারা করেছে, আনবিলিভেবল। সুতরাং তাদের প্রযুক্তি, তাদের উন্নয়ন ভাবনার যদি আমরা সহযোগী হতে পারি, তাদের সাথে আমাদের একটা হিস্টোরিক্যাল রিলেশন আছে। ইটস নট বিকজ অফ দ্যাট যে ইন্ডিয়াকে চাপে রাখার জন্য আমার চীনের সাথে সম্পর্ক বাড়াতে হবে, ইটস নট দ্যাট। এমনকি খোদ আমি ওদের যে লিটারেচারগুলো আমি দেখলাম মানে চাইনিজ গভর্নমেন্টের, তারাও তা বলেন না। সত্যি কথা, তারা যেটা বলেন যে তারা সবাই মিলেই তারা মানে সমৃদ্ধ হতে চান। সেটা সাউথ এশিয়ার ক্ষেত্রে হোক, সেটা এশিয়ার ক্ষেত্রে এবং বিশ্বে সবাই মিলে যে আপনার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বানিতে। এখন ভূকৌশলগত কারণে মানে কেউ কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবতে পারে, বাংলাদেশ তো সেই জায়গাটিতে নেই। সোজা কথা, আমার জন্য এখন রাইট নাও আমার জন্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্রাইসিস হচ্ছে রোহিঙ্গা ইস্যু। ভেরি ইম্পর্টেন্ট ক্রাইসিস। এত লক্ষ মানুষকে 10-12 লক্ষ মানুষকে প্রতি বছর মানে আশ্রয় দেওয়া এবং তাদেরকে ফিট করা, এটা বাংলাদেশের জন্য অনেক অনেক কঠিন ব্যাপার। বাট তারপর আমরা মানে করছি এবং সেই জায়গায় যদি সহযোগিতা যদি কোনো রাষ্ট্র থেকে কমে যায় তাহলে আমাদের খুব ডিফিকাল্ট হবে। এই ক্ষেত্রে আমাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবেন, তো ভোট ছাড়া ফিরবেন, ভোট নিয়ে কথা বলতে হবে বিষয় নাই। কিন্তু আমি যে জায়গায় গুরুত্বটা দিচ্ছি সেটা হলো জবাবদিহিতার চেয়ে দায়িত্ববোধ তৈরি করা, সেটা আরো বেশি ভালো কাজ করে। কারণ জবাবদিহিতার কারণে আপনি যতক্ষণ আমি বাধ্য থাকবো, সেই ভয়ে আমি ধরেন হয়তো পরিষ্কার থাকলাম বা স্বচ্ছ থাকলাম, কিন্তু দায়িত্ববোধ থেকে আমি যত কাজটা করবো আমি সুচারুভাবে সুন্দর সফর, চীন সফর বা এই ধরনের দেখেন আরেকটা যে গাড়ি ভট্ট নিয়ে আলাপ হচ্ছে যে নতুন দলকে নিয়ে যে কথা বলতেছেন, দেখেন আমাদের পুরো রাজনীতির জন্যই একটা স্বচ্ছতা লাগবে। পার্টিগুলোর প্রক্রিয়া দেখা যাক, হাজার হাজার কোটি টাকা ফান্ড হোক, দেখা যাক, জনগণ জানুক, অসুবিধা কিন্তু স্বচ্ছতা লাগবে। কারণ স্বচ্ছতা না হলে ট্রাস্ট তৈরি হবে না। স্বচ্ছতা লাগবে, সবার জন্যই লাগবে এটা। আর দেখেন আমাদের জিওপলিটিক্সটা ফাউন্ডেশন অফ জিওপলিটিক্স, এই জায়গা থেকে যদি আমরা আলোচনা করি, আমাদের জিওপলিটিক্সে আমাদের একটা কমন ন্যাশনাল ইন্টারেস্ট এখনো পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি। আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট এক এক দল এক একভাবে ঠিক করছে এবং এতদিন যাবত আমাদের একটা ভুল পররাষ্ট্রনীতির মধ্যে যে রাখা হয়েছিল যে সবার সাথে বন্ধু, আমি অন্যান্য রাষ্ট্র থেকে আলাদা বিকজ অফ আমি তাদেরকে সম্ভাব্য শত্রু মনে করে এবার আমি আমার ক্যাপাসিটি বাড়াবো, ব্যবসা বাণিজ্য বার্গেনিং অন্যান্য করব। তো ফলে আমাদের এই পররাষ্ট্রনীতির যে পুরো মটোটা এটা নতুন করে ন্যাশনালি চিন্তা করার ব্যাপার আছে। আর এই সফরে পার্টিকুলার বিজনেসের কিছু সুবিধা তৈরি হতে পারে। বিশেষ করে প্রধান উপদেষ্টার ভাষণে যেটা শুনলাম, সোলার একটা বড় সোলার ইন্ডাস্ট্রি এখানে আসবে, যারা চায়নার 1 নম্বর গ্লোবাল আপনার সোলার করে। আমাদের সোলার বিদ্যুৎ দরকারও, এটা আমাদের জন্য আমাদের পরিবেশের অবস্থা তো ভয়াবহ। তো সেটা একটা দেশগুলো নিয়ে একটা যে ইকোনমির কথা উনি ভাবছেন, সেই ভাবনার মধ্যেও কি ভারতকে একটা শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করা? নিশ্চয়ই না, একসাথে হাঁটার কথাই তো বলা। তো এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাক্সিডেন্টালি, এটা প্রি প্ল্যান না, অ্যাক্সিডেন্টালি এসে উনি তো এসে গেছে, তখন রাজনৈতিক দল ছিল না, একটা বাকশালী অবস্থার মধ্যে আসছে। এসে উনি কি করছে, এসে এবং জিয়া রহমানের সময় এটা বিপ্লব ছিল আর আমরা করছি এটা অভ্যুত্থান। কেন বিপ্লব ছিল? ক্যাটাগরিক্যালি বলি, জুডিশিয়ারি, ব্যুরোক্রেসি এগুলোর উপর ওনার কন্ট্রোল ছিল। হ্যাঁ, থিওরিটিক্যালি বিপ্লব যারা করে, বিপ্লবী শক্তির মিলিটারি, ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি এগুলোর উপর কন্ট্রোল থাকে। এটা অভ্যুত্থান কেন বলতেছি আমরা? অভ্যুত্থান বিকজ অফ এটা একটা পপুলার আপরাইজিং হয়েছে, সমাজের সমস্ত শ্রেণী পেশার মানুষ সংযুক্ত হয়েছে। কিন্তু অভ্যুত্থানের শক্তির হাতে কি বিপ্লব যে করা যাবে না তা না, কিন্তু স্টিল যেটা হয়েছে এটা একটা আপরাইজিং, এই অভ্যুত্থান। সেই কারণে জিয়া রহমানের সাথে এটা তফাৎ, কিন্তু প্রক্রিয়াটা আমাদের একই রয়ে গেছে। জিয়া রহমান যে পথে একটা জাতি রাষ্ট্র গঠনের জন্য রাজনীতিটা, এই যে মাঠে ঘাটে খাল কাটা নিয়ে টিটকারি করে না, এটার গুরুত্বটা কি? তোমার মিঠা